বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ের জারণ এবং বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানব। পাশাপাশি জারণ সংখ্যা নির্ণয় সম্পর্কেও আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারব। তো প্রথমত আমরা আগে জারণ সংখ্যা নির্ণয় একটু দেখে নেই। জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে প্রত্যেকটা মৌলের আমাদের জারণ সংখ্যা সম্পর্কে জানতে হবে। কোন মৌলের জারণ সংখ্যা কত এটা আমাদের জানতে হবে। আমরা এর জন্য কিছু কথা মনে রাখব। প্রথমত ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে প্লাস এবং অধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে আমাদের মাইনাস। ধাতু কারা? যাদের উচ্চারণের ক্ষেত্রে আম উচ্চারিত হয় তারা হচ্ছে ধাতু। এবং ধাতু জানি আমরা দুই প্রকার, একটা ক্ষার ধাতু আর একটা মৃৎক্ষার ধাতু। তো এই ক্ষেত্রে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +1 এবং মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +2। গ্রুপ একে যারা পর্যায় সারণীর গ্রুপ একে যারা অবস্থিত তারা হচ্ছে আমাদের ক্ষার ধাতু। যেরকম গ্রুপ একে কী মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা হচ্ছে গ্রুপ একে অবস্থিত এবং এদের প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে আমাদের +1 এবং গ্রুপ দুইতে যারা আছে তাদের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং গ্রুপ দুইতে অবস্থিত মৌলসমূহ হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এবং অধাতুর মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হবে আমাদের গ্রুপ 17তে যারা আছে। গ্রুপ 17তে যেসব মৌল আছে এদের প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -1। এদের মধ্যে কি মৌল আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন এবং টেনেসাইন। এরা হচ্ছে আমাদের গ্রুপ 17তে অবস্থিত এবং এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। এই গ্রুপে যারা অবস্থিত আছে, 17 নম্বর গ্রুপে যারা অবস্থিত আছে প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -1। সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -2 এবং সুপার অক্সাইড এবং পার অক্সাইড এদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আচ্ছা, আমাদের এখানে যতগুলা মৌল ব্যবহৃত হবে সব ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা -2 পাবো। এখন এই সম্পর্কে আমাদের একটা যৌগ থেকে কিভাবে আমরা জারণ সংখ্যা মানে যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এই সম্পর্কে আমরা দেখি। এবং মনে রাখতে হবে মুক্ত মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0 এবং সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা হচ্ছে আমাদের 0 এবং যৌগমূলকের জারণ সংখ্যা হবে যৌগমূলকের জারণ সংখ্যা হবে তার আদানের সমান। আচ্ছা, এখন মুক্ত মৌল এবং যৌগমূলক কারা এবং যৌগ কারা? যেরকম আমি এখানে ক্লোরিন একটা মৌল লিখলাম। দেখেন এখানে ক্লোরিন যখন লিখছি এই ক্লোরিনের মধ্যে ক্লোরিন ব্যতীত অন্য কোনো মৌল নাই, তার মানে এই ক্লোরিনটা হচ্ছে আমাদের মুক্ত মৌল। এরকমভাবে যদি আমি শুধু সোডিয়াম লিখি তার মানে এই সোডিয়ামটা হচ্ছে আমাদের মুক্ত মৌল। যৌগ কারা? যেখানে সাধারণত দুইটা মৌল যুক্ত হবে তারাই হচ্ছে যৌগ। যেরকম আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড। এইখানে কিন্তু সোডিয়াম হচ্ছে একটা মৌল, ক্লোরিন হচ্ছে একটা মৌল, এরা পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে। এই সম্পূর্ণ যৌগের জারণ মান হবে আমাদের 0 এবং আলাদা একটা মুক্ত মৌলের জারণ সংখ্যা হবে আমাদের 0। এইটা হচ্ছে মুক্ত মৌল। এরকমভাবে আমরা যত মুক্ত মৌল লিখি না কেন সমস্ত মুক্ত মৌলের জারণ সংখ্যা হবে আমাদের 0 এবং সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা হবে আমাদের 0। এবং আমি আরেকটা কথা বলছি যেটা হচ্ছে আমাদের যৌগমূলকের সম্পূর্ণ মৌলের জারণ সংখ্যা হবে তার আদানের সমান। যেরকম আমি যদি লিখি সালফেট SO4 2-, তার মানে এই সম্পূর্ণ যৌগমূলকের জারণ সংখ্যা হবে আমাদের -2। এখন আমরা একটা যৌগ থেকে কিভাবে আমরা যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আমি একটা যৌগ লিখি যেরকম K2Cr2O7, এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট। এখন এই ক্ষেত্রে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব।
তো যার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তার জারণ সংখ্যা আমাদের শূন্য ধরতে হবে। তাহলে এখানে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা শূন্য ধরে নিব, সরি এক্স ধরে নিব। যে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তার জারণ সংখ্যা আমরা কত ধরবো, এক্স ধরে নিব। তাহলে ধরি এই নিচে 2 এগুলো লেখার দরকার নেই, শুধু মৌলটা লিখবেন। ক্রোমিয়াম এর জারণ সংখ্যা সমান এক্স। আচ্ছা, এখন যে মৌলের জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যা আমরা এক্স ধরে নিব, এবং এই ক্ষেত্রে এই যৌগ থেকে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব। তো বের করার জন্য প্রথমত প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যাকে তার অনুসংখ্যা দ্বারা গুণ করতে হবে। মানে এইখানে বোঝাচ্ছে যে নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেরকম পটাশিয়াম হচ্ছে আমাদের একটা ক্ষার ধাতু, আমরা জানি ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে অতএব লিখবো আমরা, অতএব পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আমাদের +1, এবং পটাশিয়াম কয়টা আছে আমাদের এখানে, 2টা। তার মানে 2 দ্বারা গুণ করতে হবে প্লাস। একটা যৌগের জারণ সংখ্যা লেখার পরে এই সংখ্যা দ্বারা গুণ করার পরে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। এখন দ্বিতীয় মৌল কি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা কত ধরে নিছি, এক্স, কারণ এটা আমাদের বের করতে হবে। তাহলে এক্স গুণন কয়টা ক্রোমিয়াম আছে, 2টা, 2 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2। অক্সিজেন কয়টা আছে, 7টা। এবং আমরা এই কথাটাও জানি এটা হচ্ছে একটা যৌগ, সম্পূর্ণ যৌগের জারণ মান সমান সমান 0। সম্পূর্ণ যৌগের জারণ মান সমান সমান কত ধরবো আমরা, 0 ধরবো। আচ্ছা, এখন আমরা আলাদা আলাদা করে গুণ করে বের করব। তাহলে 2 কে 2, শুধু 2 না, +2, কারণ জারণ সংখ্যা অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন সহ লিখতে হয়। ধনাত্মক হলে প্লাস এবং ঋণাত্মক হলে মাইনাস। 2 এর সাথে x গুণ করলে হবে আমাদের 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14 = 0। এখন দেখেন 2x, 14 থেকে 2 চলে গেলে থাকে আমাদের -12 = 0। -12টা বাম সাইডে আছে, এটা যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে হবে +12। 2টা বাম সাইডে গুণন, ডান সাইডে যদি নিয়ে যাই তাহলে 2 দ্বারা ভাগ। অতএব x = 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6। এখন এখানে শুধু 6 লেখা যাবে না, এখানে লিখতে হবে +6, কারণ জারণ সংখ্যা অবশ্যই প্লাস এবং মাইনাস, হয় প্লাস হবে না হলে মাইনাস হবে। কারণ জারণ সংখ্যা কখনো একটা মানে এরকম 6 লেখা যাবে না, শুধু 6 লেখা যাবে না, অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। এই প্লাস চিহ্ন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্ক ভুল এবং নাম্বার দিবে না। আচ্ছা, তা এরপর আমরা লিখব ক্রোমিয়াম এর জারণ সংখ্যা সমান +6। আর এখানে যদি মাইনাস বের হইতো তাহলে আমরা মাইনাস লিখতাম। মনে রাখবেন জারণ সংখ্যা কিন্তু আমাদের অবশ্যই প্লাস এবং মাইনাস চিহ্ন হবে, এবং জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে। যেরকম মনে করেন 2.5 হইতে পারে, মানে +2.5 অথবা -2.5। জারণ সংখ্যা ভগ্নাংশ বা ভগ্নাংশও কিন্তু হইতে পারে। যেরকম ভগ্নাংশ আর এটা কিন্তু একই কথা। যেরকম আমরা লিখলাম যে +12, এটাকে আমরা +12কে আবার বাংলায় লিখতে পারি 0.5 +0.5। সো জারণ সংখ্যা আমাদের অবশ্যই ধনাত্মক, ঋণাত্মক এবং ভগ্নাংশ সহ মানগুলো লিখতে হবে যদি ওইভাবে আসে। এবং এই মৌলের জন্য ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, এবং আমরা যত ক্রোমিয়াম ব্যবহার করি না কেন ওই প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 বের হবে বিষয়টা এরকম না, অন্য যে কোনো মানও বের হয়ে আসতে পারে। আচ্ছা, এখন এরকম যত যৌগ আছে, যৌগ মানে এরকম দেখবেন যে উপরে যদি কোনো আয়ন না থাকে, এরকম আয়ন না থাকে, আয়ন মানে যে -2 +2 এদেরকে বলা হয় আয়ন। যদি আয়ন না থাকে তাহলেই বুঝবেন সেটা যৌগ। তাহলে সেটা বুঝবো কি আমরা, যৌগ। যেরকম আমরা লিখলাম সালফিউরিক অ্যাসিড, সাপোজ এটা কিন্তু একটা যৌগ, এটা কিন্তু আয়ন না। কেন? কারণ এর উপরে সালফিউরিক অ্যাসিডের উপরে কোনো -2 অথবা +2 বা কোনো
প্লাস অথবা মাইনাস চার্জ দেওয়া নাই। যদি মাইনাস অথবা প্লাস চার্জ দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে এটা হচ্ছে একটা যৌগমূলক। যদি যৌগমূলক থাকতো তাহলে আমরা তার যৌগমূলকের আয়ন যা থাকে তা সমান সমান ওইটা সমান সমান তাই লিখব। কিন্তু এটা কিন্তু আমাদের যৌগমূলক না, এটা হচ্ছে আমাদের একটা যৌগ, এবং এই যৌগের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা হবে 0। এখন আমরা একটু তাড়াতাড়ি যদি করি, দেখেন এখানে আমরা সালফেটের জারণ সংখ্যা বের করব। তাহলে লিখব সালফেটের জারণ সংখ্যা ইজ ইকাল টু হচ্ছে আমাদের x। অতএব হাইড্রোজেনের জারণ মান হচ্ছে আমাদের +1। আমরা জানি এটা 1 নম্বর গ্রুপে অবস্থিত, এবং 1 নম্বর গ্রুপে যারা আছে এদের সবারই জারণ মান +1। হাইড্রোজেন আছে কয়টা? 2টা। প্লাস সালফারের জারণ মান হচ্ছে আমাদের x, এবং সালফার কয়টা আছে? একটা আছে, কিন্তু কারণ সালফারের নিচে কোনো সংখ্যা নাই, তার মানে বুঝতে হবে সালফার কয়টা আছে? একটা। 1 দ্বারা গুণ করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। প্লাস আমি 1 দ্বারা গুণ করলাম না। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে আমাদের -2, এবং অক্সিজেন কয়টা আছে আমাদের? 4টা। যেহেতু এটা একটা যৌগ, এই জন্য এই সম্পূর্ণ যৌগের জারণ মান হবে 0। তাহলে এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে +2, আর এটা তো আমাদের এটা কিন্তু কোনো সংখ্যা না। +x প্লাস -এ -4 দুগুণে 8 ইজ ইকাল টু 0। এখন দেখেন 8 থেকে 2 চলে গেলে থাকে আমাদের -6, তাহলে x ইজ ইকাল টু -6 ইজ ইকাল টু 0। তাহলে -6টা বাম সাইডে আছে, এটা যদি আমরা ডান সাইডে পাঠাই দিই তাহলে হয়ে যাবে +6। এখন শুধু যখন x এর মান বের হয়ে যাবে তখন কিন্তু এটাকে শুধু 6 লেখা যাবে না, লিখতে হবে +6। তারপর আমরা নিচে বলে দেব সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। আশা করি যৌগের জারণ সংখ্যা আমরা বের করতে পারবো। এখন আমরা যৌগ মূলকের জারণ সংখ্যা বের করব। যেরকম সালফেট -2 আয়ন। এখন এইটা হচ্ছে একটা যৌগমূলক। কেমনে চিনতেছি? কারণ উপরে দেখেন আমাদের আয়ন দিয়ে আয়ন কারা একটা প্লাস অথবা মাইনাস, এরকম যদি উপরে প্লাস অথবা মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে তাহলে বুঝবেন সেটা যৌগমূলক। যৌগমূলকের জারণ সংখ্যা বের করার জন্য শুধু আমাদের একটু চেঞ্জ। দেখেন আমরা এখান থেকে সালফারের জারণ সংখ্যা বের করব। আমরা লিখলাম সালফার ধরি, সেমভাবে সালফার এর জারণ সংখ্যা আমরা x ধরলাম। অতএব সালফার কয়টা আছে আমাদের? একটা। 1 দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। অক্সিজেনের জারণ সংখ্যা -2, এবং অক্সিজেন আছে 4টা। আমরা কি বলছিলাম? যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা, সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা হবে 0, এবং যৌগমূলকের ক্ষেত্রে সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা হবে উপরের আয়নের সমান। আয়ন কত আছে? -2, -2ই লিখতে হবে। আর যদি এখানে আমাদের +2 লেখা থাকতো তাহলে আমরা +2ই লিখতাম। আচ্ছা, x এর সাথে 1 গুণ করলে হবে x, প্লাস -4 দুগুণে 8 ইজ ইকাল টু -2। x ইজ ইকাল টু, ডান সাইড আগের থেকে -2 আছে, বাম সাইডের -8টা ডান সাইডে চলে গেলে হবে আমাদের +8, কারণ বাম সাইডের মান ডান সাইডে গেলে চিহ্নের পরিবর্তন হয়, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। -8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকবে আমাদের 6। দেখেন কি, এবং 6 থাকবে +6, কারণ বর্ডার আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এইখানে কিন্তু শুধু 6 লেখা যাবে না, লিখতে হবে +6। তার মানে সালফারের জারণ সংখ্যা কত পেলাম আমরা? +6। এইভাবে আমরা যে কোনো যৌগমূলকের আমরা কি নির্ণয় করতে পারবো? জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। আশা করি যৌগ এবং যৌগমূলকের জারণ সংখ্যা আপনারা সবাই নির্ণয় করতে পারবেন। যদি আপনারা কেউ এখান থেকে স্ক্রিনশট নিতে চান তাহলে আপনারা নিতে পারেন, এবং আমি এটাও রাখলাম। আচ্ছা, এখন আমরা মূল টপিকে আসি। সেটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের কিছু কথা আবারও মনে রাখতে হবে। সেই কথাগুলো কি আমি একটু বলতেছি, এখানে একটু মাথায় রাখবেন। দেখেন, যদি আগে আমি লিখি প্লাস মান বাড়ে তাহলে হবে জারণ, প্লাস মান কমে তাহলে হবে
বিজারণ মাইনাস মান বাড়ে, তাহলে হবে আমাদের বিজারণ, এবং মাইনাস মান কমে, তাহলে হবে আমাদের জারণ। এবং জারণ বিজারণ বিক্রিয়ার জন্য আমাদের আরও কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথমত আমাদের জারণ বিজারণ বিক্রিয়া করতে গেলে প্রথমত আমাদের বিক্রিয়াটা সমতা করতে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তাহলে আমি লিখলাম সমতা, সমতা করা, বিক্রিয়াটা কি করতে হবে? সমতা করতে হবে। আচ্ছা, বিক্রিয়াটা সমতা করলাম, এইখান থেকে আমাদের তারপরে পরবর্তী 2 নম্বর স্টেপটা মনে রাখতে হবে। কি করতে হবে? দর্শকায়ন, যদি বিক্রিয়ায় দর্শকায়ন থাকে তাহলে দর্শকায়ন বাদে আমাদের আয়নিত অবস্থাটা লিখতে হবে, আয়নিত অবস্থা। আচ্ছা, দর্শকায়ন বাদে আমাদের কি? আয়নিত অবস্থাটা লিখতে হবে। তারপরে 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাদের চার্জ সংখ্যা সমান করতে হবে। আমি স্টেপ দেখাবো। চার্জ সমান করতে হবে, এবং 4 নাম্বার হচ্ছে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এগুলা কিন্তু হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু স্টেপ। প্রথমত কি? ধনাত্মক মান যদি বাড়ে তাহলে জারণ, ধনাত্মক মান কমলে বিজারণ, ঋণাত্মক মানে লিখে ফেলাইছি, আচ্ছা এটা মান হবে। ঋণাত্মক মান বাড়ে তাহলে হবে বিজারণ, ঋণাত্মক মান কমে তাহলে হবে জারণ। এবং আরও কিছু স্টেপ। প্রথমত বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য বিক্রিয়াটা সমতা করতে হবে, এখান থেকে আমাদের দর্শকায়ন বাদ দিয়ে আয়নিত অবস্থাটা লিখতে হবে, চার্জ সংখ্যা সমান করতে হবে, পরে বিক্রিয়াটা আমাদের যোগ করতে হবে। এর মাধ্যমেই আমাদের জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে, আচ্ছা এটা আমি রাখলাম। গুরুত্বপূর্ণ কথাটা কি? কিছু কিছু মৌল আছে যারা সাধারণত দ্বিপরমাণুক, এরা কখনো একক অবস্থায় থাকতে পছন্দ করে না। এরা কারা? আমরা একটু জানা নেই। দ্বিপরমাণুক কারা? অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, আয়োডিন, আর হচ্ছে আমাদের অ্যাসিটাইন। এই মৌলগুলা হচ্ছে দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক মানে হচ্ছে এরা কখনো একক অবস্থায় থাকে না। এখন এদের মধ্যেও আবার এরা একক অবস্থায় থাকবে কখন, আর কখন একক অবস্থায় থাকবে না, এটা আমাদের বুঝতে হবে। শুধু এই মৌলগুলো না, আরও বাকি কিছু মৌল আছে, মানে যতগুলা মৌল আছে 118টার মধ্যে, এরা কিছু এদের মধ্যে মৌলগুলা কখন দ্বিপরমাণুক অবস্থায় থাকবে, কখন দ্বিপরমাণু, এরা সাধারণত দ্বিপরমাণুক। এবং এদের নিচে এরা যদি কখনো আয়নিত অবস্থায় হয়ে যায়, এইসব মৌল, শুধু এইসব না, 118টা মৌলের মধ্যে যে কোনো মৌলই যদি আয়নিত অবস্থা হয়ে যায়, তাহলে তাদের নিচে যদি এরকম 2, 3 থাকে, তাহলে ওই আয়নিত অবস্থার ক্ষেত্রে আমাদের নিচে 2, 3 এটা রাখা যাবে না, এটা আমাদের গুণ করে সামনে বসায় দিতে হবে। আচ্ছা, আমি যা বলতেছি মাথার উপর দিয়ে চলে যেতেছে, আমি একটা বিক্রিয়ার মাধ্যমে আপনাদের সমস্ত জিনিস ক্লিয়ার করতেছি। আচ্ছা, প্রথমত আমরা একটা ছোট একটা বিক্রিয়া দ্বারা শুরু করি। দেখেন, ফেরাস ক্লোরাইড প্লাস স্ট্যানাস ক্লোরাইড, এখান থেকে আমাদের উৎপন্ন করবে
ফেরিক ক্লোরাইড প্লাস স্টেনিক ক্লোরাইড। আচ্ছা, আমি এই যে কিছু নাম বললাম, একটু হয়তো আপনাদের কাছে একটু শুনতে অন্যরকম লাগতেছে। এটা তো আমরা জানি যে এরকম যে আয়রন ক্লোরাইড, অনেকে হয়তো ভাবতেছেন টিন ক্লোরাইড, এটা ভাবতেছেন হয়তো আয়রন ক্লোরাইড, টিন ক্লোরাইড, এরকম ভাবতেছেন অনেকে। আচ্ছা, আমরা জানি আয়রনের দুইটা যোজনী, একটা আয়রন 2 আর একটা আয়রন 3। এরকম টিনেরও আমরা দুইটা যোজনী জানি, একটা আয়রন 2 আর একটা আয়রন 3। সাধারণত যাদের দুইটা করে যোজনী আছে, প্রথম যোজনীর ক্ষেত্রে উচ্চারণ করতে হবে আস এবং দ্বিতীয় যোজনীর ক্ষেত্রে উচ্চারণ করতে হবে ইক। তাহলে যেহেতু আয়রনের সাথে আয়রনের এইটার ক্ষেত্রে কত যোজি ব্যবহার করা হয়েছে? 2 যোজি। কেমনে বুঝলাম? বিক্রিয়ার সময় আমি এইখানে লিখে বোঝাই, সরি, বিক্রিয়ার সময় এই মৌলগুলা কি করে? আমরা সাধারণত জানি আয়রনের যোজনী এখানে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। আমরা যোজনী যদি আমাদের যোজনী যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা বিক্রিয়া সঠিকভাবে লিখতে পারবো না। আয়রনের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এরা যখন একত্রিত হয় মানে বিক্রিয়া করে, তখন কি করে? এরা বিক্রিয়া করার সময় এই আয়রন ক্লোরিনকে দেয় এবং ক্লোরিন আয়রনকে দেয়। কি দেয়? যোজনীর আদান প্রদান করে। যোজনীর আদান প্রদানের মাধ্যমে এরকমভাবে তারা একটা যৌগ তৈরি করে। তাহলে আয়রন যদি ক্লোরিনকে দেয় তাহলে কি ঘটনাটা কি হচ্ছে? তাহলে আয়রন দিল কাকে? আমার ক্লোরিনকে। তাহলে ক্লোরিন নিচে 2টা চলে গেল। আয়রন 2টা ক্লোরিনকে দিল। এই 2 কিন্তু আমরা এইখানে লিখতে পারবো না, ওই মৌলের নিচে লিখতে হবে, এটা নিয়ম। আপনারা হয়তো দ্বিতীয় চ্যাপ্টার পড়ছেন, না সরি তৃতীয় চ্যাপ্টার মেবি। আচ্ছা, এবং ক্লোরিন কাকে দিবে? আয়রনকে দিবে। কয়টা দিবে? একটা যোজনী দিবে। তার মানে এই ক্লোরিন আয়রনকে একটা যোজনী দিবে, সেটা লিখতে হবে এই আয়রনের নিচে, এটা সামনে লেখা যাবে না। তার মানে এখানে 1 লিখতে হবে। এখন 1 লেখার কোনো প্রয়োজন নাই, 1 লেখার কোনো প্রয়োজন নাই। 1 থাকলেও যে কথা, না থাকলেও একই কথা। মানে আমরা ওখানে বুঝে নিব 1 যদি কোনো যৌগের নিচে কোনো কিছু নাই, সরি কোনো মৌলের নিচে কোনো কিছু নাই, তার মানে ওখানে মানে 1 আছে। আচ্ছা, এইভাবে এই আয়রন ক্লোরিনকে 2টা দিছে, এই আয়রন ক্লোরিনকে 2টা দিছে এবং ক্লোরিন আয়রনকে একটা দিছে। যেহেতু এখানে 2 যোজি ব্যবহার করা হয়েছে, এই কারণে আমরা বলছিলাম যে যাদের 2টা করে যোজনী, প্রথম যোজনী উচ্চারণ করতে হবে আস এবং দ্বিতীয় যোজনী উচ্চারণ করতে হবে ইক। এই জন্য আমরা এটাকে বলতেছি আয়রন যুগ আস, তার মানে ফেরাস। এটা আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। আয়রন যুগ আস তার মানে ফেরাস, ফেরাস ফেরাস ক্লোরাইড। এরকমভাবে টিনের ক্ষেত্রে এখানে যেহেতু 2 জিজি ব্যবহার করা হয়েছে, এই যে দেখেন, কারণ টিন দিছে ক্লোরিন রে, ক্লোরিন দিছে টিন রে, এই জন্য এটা যেহেতু প্রথম যোজনী 2 ব্যবহৃত করলে পরে আমাদের আস উচ্চারণ করতে হবে, এই জন্য এটা স্টেনাস। আর এই ক্ষেত্রে আমাদের 3 যোজি ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার মধ্যে আমরা উচ্চারণ করব 3 যোজির মধ্যে উচ্চারণ করতে হবে ইক, একটা আস আর একটা ইক। তার মানে এখানে 3 যোজি ব্যবহার করা হয়েছে, এই কারণে এটা আমরা উচ্চারণ করব ফেরিক। আর এটার মধ্যে যেহেতু আমাদের দ্বিতীয় যোজনী ব্যবহার করা হয়েছে, এখানে 4 টিনের যোজনী 4, যেহেতু এখানে 4 যোজি মানে দ্বিতীয় যোজনী ব্যবহার করা হয়েছে, এই কারণে এটা আমরা উচ্চারণ করব স্টেনিক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের কিছু কন্ডিশন ছিল, কন্ডিশনগুলো কি ছিল? বিক্রিয়াটা সমতা করতে হবে। আচ্ছা, আমরা 1 নম্বরে সমতা করি। বিক্রিয়াটা সমতা করার জন্য দেখেন, আমরা প্রত্যেকটা মৌলই বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক এবং বিক্রিয়ার পরে উৎপাদ যাতে প্রত্যেকটা মৌল যাতে সমান থাকে। এখানে আয়রন আছে কয়টা? আমাদের একটা। দেখেন এখানে বিক্রিয়কের মধ্যে আর কোনো আয়রন নাই। উৎপাদে আমাদের আয়রন আছে কয়টা? একটা। তার মানে আয়রন আয়রন সমান আছে। এখন ক্লোরিন বিক্রিয়কে দেখেন এখানে 2টা আর এই দেখেন 2টা, তাহলে টোটাল কয়টা হলো? 4টা। আর এই ক্ষেত্রে আমাদের ক্লোরিন কয়টা আছে? এইখানে আছে 3টা আর এখানে আছে 4টা, তাহলে কয়টা হলো? 7টা। আচ্ছা, যেহেতু বিক্রিয়ার পূর্বে ক্লোরিন এবং বিক্রিয়ার পরে ক্লোরিন সংখ্যা কি নাই? সমান নাই। এই কারণে এখন আমাদের সমান করতে হবে। এখন সমান করার জন্য আমরা দেখেন কি করতে পারি,
সরি আমি একটু আচ্ছা সরি আমি একটু বিক্রিয়াটা ভুল লিখছি। এটার মধ্যে হবে আমাদের 3, আর এটার মধ্যে আচ্ছা আমি এটা সম্পূর্ণ ইদে লিখতেছি, Cl2 Cl3 প্লাস আচ্ছা এবার ঠিক আছে বিক্রিয়া দেখেন, তাহলে এটা কিন্তু আমাদের হবে ফেরিক, আর এটা হবে আমাদের ফেরাস, আর এটা হবে আমাদের স্টেনাস, আর এটা হবে আমাদের স্টেনিক ক্লোরাইড। আচ্ছা এখন বিক্রিয়াটা আমাদের কি করতে হবে, প্রথমে সমতা করতে হবে। তো বিক্রিয়া যদি আমরা সমতা করতে চাই তাহলে এখানে দেখেন আগের মতো এখানে আয়রন একটা ঠিক আছে, ক্লোরিন 3টা 2টা 5টা, আর এখানে হচ্ছে আমাদের 2টা আর 4টা 6টা। তো এরকম বেজোড় সংখ্যা তো সমান করা যাবে না, অবশ্যই জোড় সংখ্যা দ্বারা সমান করতে হবে। এর জন্য আমরা এইখানে আছে 4টা আর এখানে আছে 5টা। আচ্ছা তাহলে এইখানে আমাদের বেশি আছে, দেখেন এখানে 5টা আর এখানে এখানে আছে 5টা আর এখানে হচ্ছে আমাদের 6টা। তাহলে আমরা যদি এইখানে 2 দুগুণে 4 4 4 8 3, হ্যাঁ দেখেন এইখানে যদি 2 দেই, এখানে যদি 2 দিই তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 আর 2 কত হয়, 2 দুগুণে 4 আর 4 কত হয় 8। আর এটার এইখানে আমাদের যদি যখন এইখানে আমরা ক্লোরিন সমতা করতে যায় অটোমেটিক্যালি আয়রনের সংখ্যা বেড়ে গেছে। দেখেন আয়রন এখানে যখন এখানে 2 দিয়ে গুণ করছি তখন এই দেখেন 2 দুগুণে 4, ক্লোরিন 4টা 4টা 8টা হয়েছে, কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখেন আয়রন সংখ্যা বেড়ে গেছে। আয়রন এখানে 2টা হয়ে গেছে, এখানে আয়রন কয়টা আছে, একটা, এই জন্য এখানে দিতে হবে 2। এখন দেখেন 3 দুগুণে 6 আর 2 8, এই 2 দুগুণে 4 আর 4 কত 8। এখন বাকিগুলা দেখি 3 দেখি ঠিক আছে কিনা, দেখেন 3 এখানে 2টা একটা, আর এখানে 3 একটা, তার মানে বিক্রিয়া আমাদের সমতাকৃত হয়ে গেছে। এখন বিক্রিয়া সমতা করার পরে আমাদের কি করতে হবে, দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা লিখতে হবে। তাহলে আমরা দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা আমরা এখানে আচ্ছা তার আগে আমাদের কি করতে হবে, সমতা করার পরে বিক্রিয়ার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এখান থেকে কি সংখ্যা নির্ণয় করতে হবে, জারণ সংখ্যা। তো আমরা জারণ সংখ্যা আগে নির্ণয় করি। দেখেন জারণ সংখ্যা নির্ণয় করার জন্য এর জন্য আমাদের একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি, দেখেন এখানে প্রথম মৌলের জারণ সংখ্যা হবে দ্বিতীয় মৌলের নিচে যে সংখ্যাটা আছে, তাহলে প্রথম মৌলের জারণ সংখ্যা হবে দ্বিতীয় মৌলের নিচে যে সংখ্যাটা আছে, এবং দ্বিতীয় মৌলের জারণ সংখ্যা হবে প্রথম মৌলের নিচে যে সংখ্যাটা আছে। তাহলে প্রথম মৌলের জারণ সংখ্যা হবে দ্বিতীয় মৌলের নিচে কত সংখ্যা আছে 3, এবং প্রথম মৌলের জারণ সংখ্যা হবে প্লাস, দ্বিতীয় মৌলের জারণ সংখ্যা হবে আমাদের মাইনাস। তার মানে প্রথম মৌলের জারণ সংখ্যা হবে দ্বিতীয় মৌলের নিচে কত সংখ্যা আছে 3, তার মানে কত হবে আমাদের +3, কত হবে +3। এবং দ্বিতীয় মৌলের জারণ সংখ্যা হবে আমাদের প্রথম মৌলের নিচে কত আছে, 1, তার মানে হবে এটা হবে আমাদের -1। আশা করি এটুকু বুঝতে পারছেন। এটার মধ্যেও দেখেন, এবং এই সম্পূর্ণ যোগের জারণ মান কিন্তু 0 হবে। কেমনে 0 হবে দেখেন, আমরা এখানে দেখাচ্ছি। দেখেন এই ক্ষেত্রে প্রথম সামনে আমাদের কত সংখ্যা আছে ওটা আমাদের দেখার বিষয় না। এই আয়রনের সামনে মানে একটা যৌগের সামনে যা ইচ্ছা মান থাকতে পারে, ওটা আমাদের সমতাকৃত মান। আমরা সবসময় দেখব মৌলের নিচে। তার মানে এই আয়রনের ক্ষেত্রে এই আয়রনের জারণ মান আমরা কত ধরলাম, +3 ধরলাম। আয়রন কয়টা আছে, একটা, তাহলে 1 দ্বারা গুণ। এবং দ্বিতীয় মৌল কত, ক্লোরিনের জারণ মান আমাদের কত, -1। এবং ক্লোরিন কয়টা আছে আমাদের, 3টা, 3 দ্বারা গুণ করেন। 3 × 3 +7 আছে -3, এই 3 3 কাটা = 0। আশা করি বুঝতে পারছেন। দেখেন সম্পূর্ণ মৌলের জারণ সংখ্যা হবে 0। আচ্ছা এখন দ্বিতীয় মৌলের ক্ষেত্রে আসি আমরা। দ্বিতীয় মৌলের ক্ষেত্রে দেখেন আমরা কি বলছিলাম, প্রথম মৌলের জারণ সংখ্যা হবে দ্বিতীয় মৌলের নিচে যে সংখ্যা থাকবে। দ্বিতীয় মৌলের নিচে কত আছে, 2 আছে, তার মানে প্রথম মৌলের জারণ সংখ্যা হবে +2। এবং দ্বিতীয় মৌলের ক্ষেত্রে দ্বিতীয় মৌলের জারণ সংখ্যা হবে প্রথম মৌলের নিচে যে সংখ্যা আছে, প্রথম মৌলের নিচে কত আছে 1, তার মানে এখানে হবে -1। প্রথম মৌলের জারণ সংখ্যা প্লাস, দ্বিতীয় মৌলের জারণ সংখ্যা মাইনাস। এটার মধ্যে সেমভাবে করেন, এর হবে আমাদের +2, এর হবে -1, এর হবে আমাদের +4,
আর এর হবে আমাদের -1। শুধু এক্সচেঞ্জ করবেন, এটা এইখানে এইটারটা এই প্রথম মৌলেরটা হবে দ্বিতীয় মৌলের, দ্বিতীয় মৌলেরটা হবে প্রথম মৌলের। এতটুকুই খালি মাথায় রাখবেন। এই 2 কিন্তু সম্পূর্ণ যৌগের জন্য, এই 2 কিন্তু শুধু আয়রনের জন্য না। সবসময় আমি বলে দেই, এই কথাটা মাথায় রাখবেন সবসময়ই, যে নিচের সংখ্যা দেখব আমরা, সামনে কোনো সংখ্যা দেখব না। কিন্তু নিচে সংখ্যা কত আছে, আয়রনের নিচে কত আছে 1, তার মানে হবে -1। এই দেখেন ক্লোরিনের নিচে কত আছে 4, তার মানে এর হবে +4, এবং টিনের নিচে কত আছে 1, তার মানে হবে -1। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের পরবর্তী স্টেপ কি, আমাদের দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা। আচ্ছা, এখন আমরা দর্শক আয়ন বাদ দেব। তাহলে দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা। দেখেন তাহলে দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা, যার যেরকম অবস্থা হয়েছে আমি সেরকমই লিখব, এবং দর্শক আয়নটা আমরা আইডেন্টিফাই করব। দর্শক আয়ন কি, বিক্রিয়ার পূর্বে যাদের জারণ সংখ্যা এবং বিক্রিয়ার পরে যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তারাই হচ্ছে দর্শক আয়ন। আমি আবার বলতেছি, বিক্রিয়ার পূর্বে যাদের জারণ সংখ্যা এবং বিক্রিয়ার পরে যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তারাই হচ্ছে দর্শক আয়ন। তার মানে এই বিক্রিয়ায় দেখেন, এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, এবং এই ক্লোরিনেরও দেখেন জারণ সংখ্যা হচ্ছে -1, এবং বিক্রিয়ার পরে আমাদের এই ক্লোরিনের জারণ সংখ্যা -1, এই ক্লোরিনেরও জারণ সংখ্যা হচ্ছে -1। তার মানে বিক্রিয়ার পূর্বে 2টা ক্লোরিন এবং বিক্রিয়ার পরে যে 2টা ক্লোরিন আছে, কোনো ক্লোরিনই জারণ সংখ্যার কোনো পরিবর্তন করে নাই। তার মানে এরাই হচ্ছে আমাদের দর্শক আয়ন। এদের জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই বিদায়ী এদেরকে বলা হবে দর্শক আয়ন। তাহলে এখন আমরা দর্শক আয়ন বাদে কি বলছিলাম, দেখেন দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা। এখন আয়নিত যে অবস্থাটা হয়েছে সেই অবস্থাটা আমরা লিখব। তাহলে এই 2 কিন্তু প্রত্যেকটা মৌলের জন্য, আয়রনের জন্য, ক্লোরিনের জন্য। তাহলে আমরা লিখি 2Fe+3। এখন এই যে আমি দেখেন একটার মধ্যে আগে দিছি +3, তারপর দিছি 3+, এটা এই প্লাস আগে পরে এটা কোনো সমস্যা না। এই ক্লোরিন তো দর্শক আয়ন, এটা বাদ, যেটা দর্শক আয়ন হবে সেটা বাদ, সেটা আমরা লিখব না। এখন টিন প্লাস, এই টিনের আগে কোনো সংখ্যা নাই, টিনের উপরে কত আছে +2, দেন +2, এই ক্লোরিন দর্শক আয়ন। বিক্রিয়ার পরের অবস্থায় চলে যায়, এখান থেকে কি হয়েছে 2Fe2+, এবং বিক্রিয়ার পরে কি হয়েছে আমাদের আরেকটা SN4+। শেষ, আমাদের দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা লিখা শেষ। এখন আমরা দেখব এখানে কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে। তো এইটা বোঝার জন্য আমরা একটা চার্ট লিখছিলাম। কি লিখছিলাম, ধনাত্মক মান বাড়লে জারণ, ধনাত্মক মান কমলে বিজারণ, ঋণাত্মক মান বাড়লে বিজারণ, ঋণাত্মক মান কমলে জারণ। দেখেন এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু সবাই মনোযোগ দেন। দেখেন অনেকে দেখাই মানে তাড়াহুড়া করে বইলা ফেলাবেন যে এইটার তো মনে হয় জারণ হয়ে গেছে। অনেকে ভাবেন যে প্রথম মৌল মানে জারণ, না, বিষয়টা তা না। কিন্তু আমরা খুবই মনোযোগ দিয়ে দেখব জারণ কার হয়েছে না হয়েছে, এটা বোঝার জন্য সবসময় আমরা জারণ সংখ্যার দিকে তাকাবো। যেহেতু এখানে ছিল +3, হয়েছে কত +2, তার মানে কি ধনাত্মক মান বাড়ছে নাকি ধনাত্মক মান কমছে? আগে ছিল +3, এখন হয়েছে +2, তার মানে ধনাত্মক মান কি হয়েছে আমাদের কমছে। ধনাত্মক মান কমলে কি হয় আমাদের, দেখেন এই যে ধনাত্মক মান কমলে বিজারণ বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? বিজারণ। আচ্ছা, তাহলে এটা আমরা লিখে রাখলাম বিজারণ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এইটার থেকে উৎপন্ন হয়েছে এইটা। এখন এইটা ছিল +2, হয়েছে কত আমাদের +4, তাহলে আমাদের ধনাত্মক মান কি, এই যে +2 থেকে +4, ধনাত্মক মান বাড়ছে। ধনাত্মক মান বাড়লে কি হয়? জারণ হয়। দেখেন আমাদের জারণ বিজারণ, কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে আমরা আইডেন্টিফাই করে ফেলাইছি। তারপরে আমাদের দর্শক আয়ন বাদে আমাদের আয়নিত অবস্থার পরে আমাদের জারণ কার বিজারণ কার আমরা আইডেন্টিফাই করার পরে আমাদের কি করতে হবে? 4 সংখ্যা সমান করতে হবে। আচ্ছা, এখন আগে আমরা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখি।
দেখেন তাহলে জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, জারণ অর্ধ বিক্রিয়া কেন বললাম? কারণ জারণ বিজারণ বিক্রিয়া, জারণ আলাদা কোনো বিক্রিয়া না, বিজারণ আলাদা কোনো বিক্রিয়া না, জারণ বিজারণ দুইটা একত্রে একটা বিক্রিয়া। এই জন্য জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করে এবং বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমাদের এটা লিখি, কি হয়েছে, 2Fe3+ আয়ন থেকে কি উৎপন্ন করছে, একটু মাঝখানে জায়গা রাখবেন, 2Fe2+ আয়ন উৎপন্ন করছে। এখন ওই যে বলছিলাম চার সংখ্যা সমান করতে হবে, তাহলে চার সংখ্যা সমান করেন। চার সংখ্যা সমান মানে কি, এখানে আসছে +3, এখানে আসছে +2। তো আপনি সবসময় কি করবেন, বড়টা থেকে ছোটটা বাদ দিবেন। বড়টা থেকে ছোটটা কি করবো আমরা, বাদ দিব। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1। সবসময় এই বিক্রিয়ার মধ্যে আমাদের সামনে কত সংখ্যা আছে এটা আমাদের দেখার বিষয় না। প্রথমত আমরা একটা মৌল চিন্তা করবো, এইখানে নিচে 2, এখানে নিচে 2 থাকুক, সামনে 2 থাকুক, ওইটা আমাদের দেখার বিষয় না। আগে আমরা চার সংখ্যা সমান করব। তার মানে এখানে আছে +3 আর এখানে আছে আমাদের +2। তার মানে 3 থেকে 2 বাদ দিলে পরে কত থাকে আমাদের, 1। তার মানে এখানে আমাদের চার সংখ্যা সমান করতে গেলে কয়টা চার্জ ব্যবধান আছে, এখানে আমাদের চার্জের ব্যবধান আছে একটা চার্জ। কয়টা চার্জ, একটা চার্জ। তার মানে এখন জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ। জারণ মানে কি, ইলেকট্রনের সারণ। আর ইলেকট্রনের সারণ মানে কি, ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন কি করা, ত্যাগ করা। তার মানে একটা Fe3+ আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়ন উৎপন্ন করে। একটা Fe3+ আয়ন কয়টি ইলেকট্রন, একটি ইলেকট্রন ত্যাগ করে সে কি করে, Fe2+ আয়ন উৎপন্ন করে। একটি ইলেকট্রন কেন বলতেছি, কারণ এই দেখেন এখানে +3, এখানে কত, +2। তার মানে ব্যবধান কত আমাদের চার্জের, একটা চার্জ ব্যবধান। ওই একটা ইলেকট্রনই আয়রন কি করবে, এখন আয়রন সরি আমরা তো উল্টা করে ফেলেছি। দেখেন এটা লিখবো আমরা বিজারণ, লিখে ফেলেছি জারণ। আচ্ছা এখানে আমরা বিজারণ, আচ্ছা বি দিয়ে দিই। আচ্ছা দেখেন বিজারণ মানে কি, ইলেকট্রনের, আমি আগে বিজারণটাই বুঝাই দেই, হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা বিজারণ মানে কি, আমাদের ইলেকট্রনের গ্রহণ। বিজারণ মানে কি, ইলেকট্রনের গ্রহণ। আর জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ, মানে ত্যাগ। তার মানে এখানে আমাদের চার্জের সঙ্গে ব্যবধান কত, একটা চার্জ। কয়টা চার্জ, একটা। তার মানে বিজারণ মানে কি, ইলেকট্রনের গ্রহণ। তার মানে একটা Fe3+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়েছে, Fe2+ আয়ন উৎপন্ন করছে। তার মানে এখানে আমাদের একটা আয়রন একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আয়রন আছে কয়টা আমাদের, দুইটা। তাহলে দুইটা আয়রন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটি ইলেকট্রন গ্রহণ করবে। দুইটা আয়রন দুইটি ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়েছে, 2Fe2+ আয়ন উৎপন্ন করছে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে 3 জারণ অর্ধ বিক্রিয়া। সবসময় আপনারা জারণ আগে লিখবেন, যেহেতু আমি এখানে মিস্টেক করে ফেলাইছি। আচ্ছা কি হয়েছে আমাদের, SN2+ আয়ন থেকে আমাদের কি হয়েছে, SN4+ আয়ন। দেখেন যেরকম অবস্থা ছিল আমি সেরকম অবস্থায় লিখছি, SN2+ আয়ন থেকে SN4+ আয়ন। এখন এই বিক্রিয়ার মধ্যে আমাদের কি হয়েছে, এখন চার্জের ব্যবধান কত আছে হিসাব করেন। ওই যে বলছিলাম বড়টা থেকে ছোটটা বাদ দেবেন, তাহলে চার্জ ব্যবধান কত আছে, চার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে 4 থেকে 2 বাদ দেন, কত থাকে, 2। তার মানে একটা টিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা। কারণ জারণ মানে ইলেকট্রনের ত্যাগ বোঝায়, আর ত্যাগ মানে মাইনাস দিয়ে বোঝানো হবে। তার মানে এখানে আমাদের ইলেকট্রনের ব্যবধান কত আছে, 2টি ইলেকট্রন ব্যবধান আছে। চার সঙ্গে চার্জ ব্যবধান কত আছে, 2টা। তার মানে একটা SN2+ আয়ন থেকে SN4+ আয়ন কিভাবে উৎপন্ন হবে, এখানের থেকে যদি আমরা কি করি, 2টি ইলেকট্রন ত্যাগ করি, ত্যাগ করার কারণে সে কি হবে আপনার SN4+ আয়ন উৎপন্ন করবে। তার মানে এখন আমাদের এখানে ছিল 4, এখানে +2, এখানে +2, এখানে +4, 4 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের 2। তার মানে একটা টিন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টি ইলেকট্রন ত্যাগ করবে। আর সেই 2টি ইলেকট্রন সে কি করবে, গ্রহণ করবে। যদি আপনার দেখেন যে এরকম করার পরে আপনার এইখানে ইলেকট্রন সংখ্যা আর এইখানে ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেছে, তার মানে বুঝবেন যে আপনার বিক্রিয়া ঠিক আছে।
এখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটা, তারপরে কি বলছিলাম, যোগ করতে হবে। তাহলে যোগ করেন। আমাদের কি ছিল, আচ্ছা আগে যেটা ছিল ওটা লিখে, এটা তো যেহেতু জারণটা আমরা আগে লিখবো, তাহলে Sn 2 + ion প্লাস 2Fe 3 + ion Sn 4 + ion, জারণটা আমরা আগে লিখবো, বিজারণ 2Fe 2+, শেষ। জারণ বিজারণ শেষ। এখন এইখান থেকে আমাদের আরও কিছু কথা মনে রাখতে হবে। জারণের সাথে কার কার সম্পর্ক। জারণ মানে ইলেকট্রনের সারণ, সারণ মানে ইলেকট্রন ত্যাগ, এই দেখেন মাইনাস দ্বারা বুঝাইছি। আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, তার মানে প্লাস চিহ্ন দ্বারা বুঝাইছি। সে গ্রহণ করছে আর সে কি করছে, ত্যাগ করছে, বাই এখান থেকে বিয়োগ করে দিছে, বাদ দিয়ে দিছে ইলেকট্রন। আচ্ছা জারণ, তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে জারিত, আচ্ছা এই লিখে আগে বিজারক, তারপরে হচ্ছে আমাদের জারিত, বিজারণ, জারক, বিজারিত। জারণ ইলেকট্রন কি করে, এই প্রত্যেকটা মৌলের সাথে ত্যাগের কথাটা থাকবে এবং এই প্রত্যেকটা এর সাথে আমাদের এই তিনটা কথার সাথে গ্রহণ কথাটা থাকবে। তার মানে জারণ, ত্যাগ, ত্যাগ মানে কি, যে ত্যাগ করে সে জারণ বিক্রিয়া সম্পন্ন করে, যে ত্যাগ করে সে বিজারক পদার্থ, যে ত্যাগ করে সে নিজেকে জারিত করে। গ্রহণ, তার মানে যে গ্রহণ করে সে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে। যখন বিজারণ বলবো তখন বিক্রিয়া বলবো, যখন জারক বিজারক বলবো, জারক অথবা বিজারক বলবো তখন আমরা পদার্থ কথাটা বলবো। আর জারিত বিজারিত যখন বলবো তখন নিজেকে জারিত অথবা নিজেকে বিজারিত এই কথাটা বলবো। তার মানে যে গ্রহণ করে সে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, যে গ্রহণ করে সে জারক পদার্থ, যে গ্রহণ করে সে নিজেকে বিজারিত করে এবং অপরকে জারিত করে। এরকমভাবে যদি বলি ত্যাগ, যে ত্যাগ করে সে জারণ বিক্রিয়া সম্পন্ন করে, যে ত্যাগ করে সে বিজারক পদার্থ, যে ত্যাগ করে সে নিজেকে জারিত করে এবং অপরকে বিজারিত করে। আশা করি জারণ বিজারণ জারক বিজারক জারিত বিজারিত ক্লিয়ার হয়েছেন। তার মানে এইখানে দেখেন জারণ কে ঘটাইছে আমাদের, টিন। তার মানে টিন জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করে, টিন হচ্ছে বিজারক পদার্থ, টিন নিজেকে জারিত করে। যদি আমরা গ্রহণের কথাটা বলি, বিজারণ কে ঘটাইছে, আয়রন। তার মানে আয়রন কি করছে, আমাদের বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে। আয়রন একটা জারক পদার্থ, আয়রন নিজেকে কি করছে, বিজারিত করছে। এই কথাগুলো আসবে। আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দিলে হয়তো আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখেন একটু কঠিনের দিকে যাই আমরা, এটা তো সহজেই লিখলাম। এখন আমরা একটু কঠিন একটা মৌল করি। দেখেন অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, এবং মনে রাখবেন যারা দ্বিপরমাণুক তারা কখনো একক অবস্থায় বিক্রিয়া থাকবে না। এখানে শুধু আপনি এইভাবে বিক্রিয়া দিতে পারবেন না, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন। এখানে অবশ্যই O2 দিতে হবে, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণুক, এরা কখনো বিক্রিয়া একক অবস্থায় থাকবে না। আপনি যত উদাহরণ দেখবেন সমস্ত উদাহরণে কখনো এই যে আমি দ্বিপরমাণুগুলো লিখছিলাম, কি কি লিখছিলাম, কোথায়, আচ্ছা এই দ্বিপরমাণুগুলা কখনো একক অবস্থায় লেখা যাবে না। অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এদেরকে কখনো ওই বিক্রিয়কে একক অবস্থায় লিখবেন না, লেখা থাকবেও না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এখন এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তার মানে অ্যালুমিনিয়াম দিবে অক্সিজেন রে এবং অক্সিজেন দিবে অ্যালুমিনিয়াম রে। এখন যদি আমরা বিক্রিয়াটা করি ALO, অক্সিজেন দেবে অ্যালুমিনিয়াম রে কয় যোজি, 2 যোজি, অ্যালুমিনিয়াম দেবে অক্সিজেন রে কয় যোজি, 3 যোজি। যোজনীর আদান প্রদানের মাধ্যমে যৌগগুলো তৈরি হয়। যদি আমরা যোজনী না জানি তাহলে আমরা বিক্রিয়া সঠিকভাবে লিখতে পারবো না।
আচ্ছা, এখন আমাদের এটাকে সমতা করতে হবে। সমতা করার জন্য দেখেন এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? একটা। আর এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা। তা এই যে অ্যালুমিনিয়াম সমান করার জন্য প্রথমত আগে আমরা এখানে 2 দ্বারা গুণ করলাম। কত দ্বারা গুণ করলাম? 2 দ্বারা। তাহলে অ্যালুমিনিয়াম মিলে গেছে। এখন অক্সিজেন এখানে আছে 3টা, আর এখানে অক্সিজেন আছে কয়টা? সরি, এখানে আছে 2টা, এখানে 3টা। 2 3 বেজোড় সংখ্যা। অবশ্যই এরকম সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে জোড় হয়ে যায়। তাহলে আমি এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখেন 3 দুগুণে কত হবে? 6। যখন এইখানে 2 দ্বারা গুণ করছি অক্সিজেন 6টা হয়ে গেছে, কিন্তু অক্সিজেন এখানে আছে কয়টা আমাদের? 2টা। তাহলে এরও আমাদের 6টা বানা লাগবে অক্সিজেন। এই জন্য আমরা এখানে 3 দিব। দেখেন অক্সিজেন 3 দুগুণে 6। আমরা অক্সিজেন মিল করতে যাই অটোমেটিক্যালি আমাদের অ্যালুমিনিয়াম আবার বাইরে গেছে। 2 দুগুণে কয়টা? 4টা। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম কয়টা লিখছি আমরা? 2টা। তাহলে 2 বাদ দিয়ে আমাদের লিখতে হবে 4। এখন বিক্রিয়া সমতা দেখেন এখানে 4টি অ্যালুমিনিয়াম, এখানে 4টি অ্যালুমিনিয়াম। কেন? কারণ এই 2 দ্বারা এই নিচের সংখ্যাটা গুণ করতে হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই দেখেন অক্সিজেনও 6টা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা বলছিলাম মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। ও এটা অ্যালুমিনিয়াম এর জারণ সংখ্যা 0। অক্সিজেন দ্বিপরমাণু, যত দ্বিপরমাণু আছে সমস্ত দ্বিপরমাণুকের জারণ সংখ্যা 0, কারণ এরা মুক্ত মৌল। এখন অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করি। আমরা বলছিলাম একে দেব এ, একে দেব এ। তার মানে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা অক্সিজেনের নিচে যত সংখ্যা আছে কত আছে? 3, তাহলে হবে +3। আর অক্সিজেনের জারণ সংখ্যা হবে অ্যালুমিনিয়ামের নিচে কত আছে? এই যে 2, কিন্তু অ্যালুমিনিয়ামের নিচে কত সংখ্যা আছে? 2, তার মানে এর হবে -2। শেষ, জারণ সংখ্যা নির্ণয় করা শেষ। এখন আমাদের দর্শক আয়ন বাদ লিখব। দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা। আচ্ছা, তাহলে দেখেন এটা 4 অ্যালুমিনিয়াম যেরকম আছে ওরকমই। এখন ওই আমরা একটা কথা বলছিলাম যে কখনো যদি দ্বিপরমাণুকের নিচেও যদি কখনো সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা গুণন করে লিখে দিতে হবে। এই কথাটা আমি বলছিলাম প্রথমে, হয়তো আপনার মনে নাই। কিন্তু এটা কখন লিখব? যদি যে কোনো একটা মৌলের নিচে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটা গুণ করে দিতে হবে। যে কোনো মৌল, সেটা দ্বিপরমাণু হোক অন্য কোনো পরমাণু হোক, যে কোনো পরমাণুকের ক্ষেত্রে আমাদের নিচের সংখ্যাটা গুণ করে সামনে লিখে দিতে হবে। কখন? যদি ওইটা আয়নিত অবস্থায় থাকে। ওই মৌলের উপরে যদি কি থাকে? আয়নিত অবস্থায় থাকে। এই অক্সিজেন কিন্তু এখন আয়নিত অবস্থা না। কেন কেন আয়নিত অবস্থা না? কারণ এই অক্সিজেনের উপরে কিন্তু কোনো মাইনাস অথবা প্লাস দিয়ে কোনো মান দেওয়া নাই। যেরকম এই অক্সিজেনের মধ্যে দেখেন এইটার উপরে কিন্তু মাইনাস দেয়া একটা মান দেওয়া আছে, তার মানে এটা আয়নিত অবস্থা। কিন্তু এই অক্সিজেন কিন্তু আয়নিত অবস্থা না, কারণ এই অক্সিজেনের উপরে কোনো প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে কোনো মান দেওয়া নাই। যদি একটা সংখ্যার নিচে কোনো মৌলের নিচে কোনো সংখ্যা থাকে এবং ওইটা যদি আয়নিত অবস্থা না থাকে তাহলে এটা গুণ করে সামনে লেখা যাবে না, এটা নিয়ম। তার মানে এই 3 দুগুণে 6 আমরা লিখতে পারবো না, এটা যেরকম আছে এরকমই লিখবো। এটা এরকমভাবে লিখতে হবে, কারণ এটা আয়নিত অবস্থা না। আয়নিত অবস্থা না, এটা উপরে 0 দেওয়া আছে। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম, এই দেখেন অ্যালুমিনিয়াম কিন্তু দ্বিপরমাণুক না, তারপরেও আমাদের হিসাব করতে হবে। দেখেন কারণ অ্যালুমিনিয়ামের নিচে কত আছে? 2 আছে, এবং এটা কি অবস্থায় আছে? আয়নিত অবস্থায় আছে। যদি আয়নিত অবস্থায় থাকে তাহলে নিচে 2 3 নিচে কোনো সংখ্যা রাখা যাবে না। নিচে কোনো সংখ্যা রাখা যাবে না যদি আয়নিত অবস্থায় থাকে। তাহলে আমরা গুণ করে দিই, 2 দুগুণে 4, এল উপরে +3। আচ্ছা, এইখানে কিন্তু কোনো দর্শক আর নাই, এটাও একটু বলতে ভুলে গেছি। দেখেন এখানে 0, এখানে 0, প্রত্যেকটারে দেখেন অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। তার মানে এদের কোনো দর্শক আর নাই। তারপর আমরা লিখে যাবো যে দর্শক আয়ন বা আয়নিত অবস্থা, থাকলে থাকবে, না থাকলে নাই, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কিন্তু দ্বিপরমাণু, কিন্তু তারপরেও আমরা বলছিলাম যে কি, যদি আয়নিত অবস্থায় থাকে তাহলে নিচের এই 2 3 রাখা যাবে না, নিচে কোনো সংখ্যা রাখা যাবে না, যেহেতু আয়নিত অবস্থা। তাহলে এটার সাথে এটা কী করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে এই 2 কিন্তু অ্যালুমিনিয়ামের, এই 2 অক্সিজেনেরও। তাহলে 3 দুগুণে 6, এবং অক্সিজেন উপরে কত? -2, যেরকম আছে এরকম। আচ্ছা, এখন এই অ্যালুমিনিয়াম থেকে কি হয়েছে? এটা হয়েছে, এবং এটা থেকে কি হয়েছে আমাদের? এটা হয়েছে। এখন আমরা দেখব
কার ধনাত্মক চার্জ বৃদ্ধি পাইছে, কার ঋণাত্মক, এই কন্ডিশন দিয়ে আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া দেখব। তাহলে এই ছিল আপনার জিরো, জিরো থেকে +3, তার মানে কি ধনাত্মক মান বাড়ছে নাকি কমছে? আগে শূন্য ছিল, এখন +3, তাহলে তাহলে অবশ্যই আমাদের ধনাত্মক মান বাড়ছে, তার মানে এর হচ্ছে কি আমাদের জারণ। আপনি যদি একটা ধরতে পারেন যেটা জারণ, তাহলে অবশ্যই বাকিটা বিজারণ, কারণ জারণ হইলে বিজারণ হবেই। এবং আমরা অন্যভাবে ধরতে পারি, দেখেন এখানে ছিল 0, এখানে হচ্ছে -2, তার মানে ঋণাত্মক মান আগে শূন্য আসলে এখন -2 হয়েছে, তার মানে ঋণাত্মক মান কি হয়েছে? বাড়ছে। তার মানে এ কি করছে আমাদের, আচ্ছা এখানে আমরা লিখি কেমনে, এখানে লিখে দিই বিজারণ, আপনার একটু উপরে জায়গা রাখেন এইরকম করে লেখার জন্য। আচ্ছা গেল। তারপরে তো জারণ বিজারণ আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া আগে লিখব। জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা কি হয়েছে আমাদের, 4 অ্যালুমিনিয়াম থেকে একটু আমরা জায়গা রাখবো, থেকে কি উৎপন্ন হয়েছে, 4 অ্যালুমিনিয়াম +3 আয়ন উৎপন্ন করছে। আমি বলছিলাম যে আপনি সবসময় বড়টা থেকে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিবেন, তাহলে চার্জ, ওই যে চার্জ সংখ্যা যে সমান, ওই সমানটা বেরিয়ে যাবে যে কত চার্জ ব্যবধান আছে। তার মানে এখানে হচ্ছে 3, আর এই অ্যালুমিনিয়ামের উপরে কত আমাদের 0, এই দেখেন 0, তার মানে 3 থেকে 0 বাদ দিলে কত থাকে আমাদের, 3 থাকে, কত থাকে 3। তার মানে ওই যে আমরা বলছিলাম, এবং সামনে কত সংখ্যা ছোট আমরা দেখবো না, আগে সামনে কত আছে বা নিচে কত ছোট আমরা না, একটা মৌলের জন্য আগে আমরা দেখব। তার মানে একটা অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে সে অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন করতেছে, 3টা ইলেকট্রন ত্যাগ করে, কারণ এখানে ব্যবধান কত আমাদের, 3টা, ব্যবধান কত 3। তার মানে এখানে এই 3 ব্যবধান দ্বারা কি বুঝাইতেছে, যে একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে সে অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন করতেছে। তাহলে একটা অ্যালুমিনিয়াম যদি 3টি ইলেকট্রন ত্যাগ করে, এখন অ্যালুমিনিয়াম কয়টা আছে আমাদের, 4টা, একটায় 3টা করলে 4টায় বেশি করবে, গুণ করতে হবে, তার মানে 3 4 12, 12 ইলেকট্রন মাইনাস। আমি আবার একটু বোঝাচ্ছি, দেখেন অ্যালুমিনিয়ামের আগে আমাদের চার সংখ্যা সমান করি, যে কয়টা ইলেকট্রন এখান থেকে জারণ, মানে ইলেকট্রন কয়টা ইলেকট্রন সারণ হয়েছে, মানে ত্যাগ হয়েছে, এটা আমরা বের করব। এটা কি আমরা বের করব, চার সংখ্যা সমান করে। চার সংখ্যা কিভাবে সমান করে, আমরা সবসময় বড় চার্জ থেকে ছোট চার্জ বাদ দিব, এখানে +3, এখানে 0, তাহলে 3 থেকে 0 বাদ দিলে কত থাকে 3। তার মানে একটা অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে, 3টি ইলেকট্রন ত্যাগ করে সে কি হয়েছে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন করছে। এরকম অ্যালুমিনিয়াম কয়টা আছে আমাদের, 4টা, তার মানে 4টি অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে আমাদের, 3 4 12টা ইলেকট্রন। তারপর হচ্ছে বিজারণ। দেখেন যেরকম আছে ওরকমই লিখবো। এখানে দেখেন 3O2 থেকে যেটা উৎপন্ন হয়েছে, মাঝখানে একটু জায়গা, 6O-2। আচ্ছা এখন এই ক্ষেত্রে কি হয়েছে দেখেন, আমরা এই যে বলছিলাম নিচে সামনে যেখানে যত সংখ্যা থাকে ওগুলো আমরা দেখবো না, আগে আমরা চার সংখ্যা সমান করব। তার মানে এখানে আছে 0, এখানে কত আছে -2, তাহলে 2 এর থেকে 0 বাদ দেন, 2 থেকে 0 বাদ দিলে কত থাকে আমাদের 2 থাকে। তার মানে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়েছে, অক্সিজেন -2 আয়ন উৎপন্ন করছে। তাহলে এখন অক্সিজেন কয়টা আছে বিক্রিয়কে, দেখেন 3 দুগুণে 6, 3 দুগুণে কয়টা 6টা। তার মানে একটা অক্সিজেন যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 6টি অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 6 দুগুণে 12টা ইলেকট্রন, তাহলে +12 ইলেকট্রন মাইনাস। এই যে দেখেন এখানে 12, এখানে 12, তার মানে 4 অ্যালুমিনিয়াম, আগে আমরা জারণটা লিখলাম, এই যে বিজারণ, পর বাম সাইডে মানগুলো লিখেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার মধ্যে মনে হয় না কোনো প্রশ্ন থাকার কথা। দেখেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের নিচে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওইটা নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস দেওয়ার জন্য। আচ্ছা গেল। এখন আমরা আরেকটা বিক্রিয়া দেখব, যদিও বিক্রিয়াটা আমাদের ছোট, কিন্তু বিক্রিয়াটা অনেকের কাছে একটু ঝামেলাপূর্ণ। এটার মধ্যে
দর্শক আয়নের একটু মানে বিস্তারিত আলোচনা করা যাবে। দেখেন, ফেরাস ক্লোরাইড এখান থেকে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, উৎপন্ন করবে হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড। প্রথমে সমতা, এখানে আয়রন একটা ঠিক আছে, ক্লোরিন দুইটা চারটা, কিন্তু এখানে ক্লোরিন তিনটা, মেলানো যাবে না, 2 দ্বারা গুণ, 3 দুগুণে 6। আমরা এইখানে ক্লোরিন মিলানোর জন্য 2 দ্বারা গুণ করলাম, ক্লোরিন 3 দুগুণে 6টা হয়ে গেছে। যখন ক্লোরিনের মিল করতে যায় 2 দ্বারা গুণ করছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আয়রন 2টা বাইরে গেছে, তার মানে এখানে 2 দিতে হবে। তাহলে দেখেন 2 দুগুণে 4 আর 2 6, 3 দুগুণে 6। বিক্রিয়া সমতা শেষ। এখন জারণ সংখ্যা নির্ণয়। এর হবে +2, এর হবে -1। আশা করি আপনারা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবেন। এর হবে 0, এর হবে কত, এখানে 3 আছে, হবে +3, এর আছে 1 -1। জারণ সংখ্যা নির্ণয় করা শেষ। এখন দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা, তাহলে লিখেন। আচ্ছা, দর্শক আয়ন দেখি, দর্শক আয়ন আছে কিনা। দেখেন, এই ক্লোরিনের জারণ মান বিক্রিয়ার পূর্বে -1 এবং এই ক্লোরিনের বিক্রিয়ার পরে জারণ মান -1। তার মানে এই ক্লোরিনের জন্য এই ক্লোরিনের জারণ মানে কোনো পরিবর্তন করে নাই। এই ক্লোরিন এবং এই ক্লোরিনের জন্য এই ক্লোরিনের জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই। তার মানে বিক্রিয়ার পূর্বে এই ক্লোরিন দর্শক আয়ন, কিন্তু এই ক্লোরিন উপরে ছিল 0 এবং এই ক্লোরিনের ক্ষেত্রে কত হয়েছে, -1। তার মানে এই ক্লোরিনের জন্য এই ক্লোরিনের কিন্তু জারণ মানে পরিবর্তন হয়েছে। তার মানে এই ক্লোরিন কিন্তু এই ক্লোরিন কি দর্শক আয়ন না। তার মানে এই বিক্রিয়ায় এই ক্লোরিনটা হচ্ছে আমাদের দর্শক আয়ন, কারণ এই ক্লোরিনের জারণ মান -1, এই ক্লোরিনের জারণ মান -1। এখন একটা বিক্রিয়ায় কয়টা দর্শক আয়ন হইতে পারে, 2টাও হইতে পারে, একটাও হইতে পারে, একের অধিক হইতে পারে, মোট কথা। আবার দর্শক আয়ন নাও হইতে পারে। মোট কথা হচ্ছে বিক্রিয়ার পূর্বে আমাদের যে মৌলের জারণ সংখ্যা এবং বিক্রিয়ার পরে জারণ সংখ্যা যার যার পরিবর্তন হবে না, তারাই দর্শক আয়ন। তার মানে এটা হচ্ছে দর্শক আয়ন। এখন দর্শক আয়ন বাদে আয়নিত অবস্থা, তাহলে এর হচ্ছে আমাদের +2, এ তো আমাদের দর্শক আয়ন, এ বাদ, C12 0। এই দেখেন, এটা কিন্তু আমরা যে বলছিলাম নিচে কোনো সংখ্যা থাকলে সামনে গুণ করে লিখে দিতে হবে, কিন্তু এটা কিন্তু তো আপনার আয়নিত অবস্থা না। তাহলে আয়নিত অবস্থা না থাকলে পরে কিন্তু এটা লেখা যাবে না, ওটা ওইভাবেই থাকবে। আচ্ছা, পরে দেখেন এখানে আয়রন, এটা কি হয়েছে আমাদের Fe, উপরে হচ্ছে +3। এখন এই ক্লোরিনের জন্য কিন্তু এই ক্লোরিনের জারণ মানে পরিবর্তন হয়েছে। এখন এই ক্লোরিনের আমরা কি বলছিলাম, নিচে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটা ওইভাবে রাখা যাবে না, গুণন করে লিখে দিতে হবে। তার মানে এই 2টা তো আয়রনেরও, এই 2টা ক্লোরিনেরও। তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে কত, 6। আমরা এখানে 6 লিখব নাকি, কনফিউশন লাগতেছে? এখানে কি আমরা 6 লিখব না? সাধারণত আমরা কত লিখব, 6 লিখব, সাধারণত 6 লিখব, কিন্তু দর্শক আয়ন বাদে আমাদের আয়নিত অবস্থা লিখতে হবে। এই বিক্রিয়ায় দেখেন এই ক্লোরিন দর্শক আয়ন, তার মানে এই ক্লোরিন বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। তার মানে এই ক্লোরিন, যে কয়টা ক্লোরিন ব্যবহার করা হয়েছে সেই কয়টা ক্লোরিন বাদ দিতে হবে আমাদের। তার মানে এখানে ক্লোরিন কয়টা ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে এই দুই দুগুণে 4, কারণ এই 2টা আয়রনেরও এই 2টা ক্লোরিনেরও, 2 দুগুণে কত, 4, আর এখানে কত, 3 দুগুণে 6। তার মানে 6টা থেকে যদি আমরা 4টা ক্লোরিন বাদ দিই, তাহলে কয়টা থাকে আমাদের, 2টা। উৎপাদে ক্লোরিন উৎপন্ন হয়েছে কয়টা, 6টা, আর বিক্রিয়কে এখানে ক্লোরিন ব্যবহার করা হয় নাই কয়টা, 2 দুগুণে 4টা। তাহলে টোটাল উৎপন্ন হয়েছে আমাদের 6টা, কিন্তু বিক্রিয়কে ব্যবহার করা হয় নাই ক্লোরিন 4টা। তার মানে আমরা কি যে ক্লোরিনগুলো বিক্রিয়কে ব্যবহার করা হয় নাই সেগুলো কি লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ এরা দর্শক আয়ন। তার মানে 6টা থেকে যদি আমরা 4টা ক্লোরিন বাদ দিই, তাহলে কয়টা ক্লোরিন থাকে আমাদের, 2টা ক্লোরিন থাকে। কয়টা ক্লোরিন থাকে, 2টা। অনেকে এখানে কিন্তু 6 লিখে রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। যখনই দেখবেন যে বিক্রিয়ায় দর্শক আয়ন আইসা গেছে, যে দর্শক আয়ন হয়েছে তার আয়নিত অবস্থাটা লেখার সময় একটু সতর্ক থাকতে হবে, যাতে এটা আমাদের ভুল না হয়। এখন এইটার থেকে আমাদের এইটা এবং এইটা থেকে আমাদের এইটা হয়েছে, এই ক্লোরিন থেকে ক্লোরিন, আয়রন থেকে আয়রন। দেখেন এখানে ছিল +2, এখানে হচ্ছে +3, তার মানে ধনাত্মক মান বাড়ছে, তার মানে এর জারণ,
এখানে 0 এখানে -1, তার মানে আগে 0 ছিল এখন -1 হয়েছে, তার মানে কি ঋণাত্মক মান বাড়ছে, তার মানে বিজারণ। এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখি। টু Fe 2+ মাঝখানে জায়গা রাখা 2Fe 3+। এখন ওই যে 4 সংখ্যা সমান করেন, বলছিলাম বড়টা থেকে ছোটটা বাদ দেবেন, এখানে 3 এখানে 2, তাহলে 3তে 2 বাদ দিলে কত থাকে আমাদের 1, এবং সামনে কয়টা আছে, তার মানে একটা Fe2+ আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে সে Fe3+ আয়ন উৎপন্ন করছে। তাহলে একটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ। Cl2 কি উৎপন্ন করছে, 2Cl-1, পরিবর্তিত অবস্থাটা লিখলাম। এখন 4 সমান করেন, কয়টা গ্রহণ করবে আগে সমান করেন, এখানে আছে 1 আর এখানে কত 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, তার মানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করে। এখন ক্লোরিন কয়টা আছে আমাদের, 2টা, তার মানে 2টা ক্লোরিন কয়টা গ্রহণ করবে, 2টি ইলেকট্রন গ্রহণ করবে। দেখেন ইলেকট্রন মিলে গেছে, তার মানে আমার বিক্রিয়া ঠিক আছে। যদি আপনারা সমতা পরে করেন তাহলে কিন্তু একটু ঝামেলা পোহাইতে হবে, এজন্য বিক্রিয়ার সমতা আগেই করে নেবেন। অনেকে হয়তো বিক্রিয়া পরে সমতাকৃত করে তারপরেই করেন, আমার ক্ষেত্রে সাজেস্ট হচ্ছে বিক্রিয়াটা আগে সমতা করবেন, তাহলে আপনার জন্য আর কোনো ঝামেলা নাই। দেখেন এই যে জারণ বিজারণ, জারক বিজারক, এর আগে আমি বলছি, এটা যেহেতু আয়রন জারণ করছে, জারণ বিক্রিয়া সম্পন্ন করছে, যেহেতু ত্যাগ করছে তার মানে আয়রন জারণ বিক্রিয়া সম্পন্ন করছে। আয়রন হচ্ছে একটা বিজারক পদার্থ, এবং আয়রন হচ্ছে সে নিজেকে কি করছে, জারিত করছে। এরকমভাবে যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে বলি, যে ইলেকট্রন গ্রহণ করে সে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, ক্লোরিন বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে। ক্লোরিন হচ্ছে একটা জারক পদার্থ, ক্লোরিন নিজেকে বিজারিত করছে এবং অপরকে জারিত করছে। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। দেখেন তারপরে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই সমস্যার সমাধান দেওয়া হবে। আচ্ছা, এখন আপনাদের জন্য আরেকটা আরেকটা বিক্রিয়া লিখি আমি, এটাই জারণ বিজারণ এর জন্য শেষ, আজকের জন্য আপাতত শেষ ক্লাস, যেটার মধ্যে আপনারা 2টা মেবি দর্শকায়ন পাবেন আশা করি। দেখেন সালফার কিন্তু দ্বিপরমাণুক না, সালফার কখনো এখানে 2 লেখা যাবে না। যদি এখানে যে কোনো একটা দ্বিপরমাণুক আসতো, হাইড্রোজেন নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তখন কিন্তু এখানে আমরা দ্বিপরমাণুক দিয়ে ওটার নিচে 2 লিখে দিতাম, অক্সিজেন আসলেও লিখতাম। এটা কিন্তু আমাদের এই সালফার কিন্তু দ্বিপরমাণুক না, সো সালফারের নিচে আমরা কোনো 2 মৌ লিখতে পারবো না, এটাই ভাবেই থাকবে যে স্যার এখানে ভাই আপনি ক্লোরিনের নিচে 2 দিছেন, তাহলে সালফার এটা কি দোষ করছে, সালফার কিন্তু দ্বিপরমাণুক না যে আমরা এর নিচে 2 দিব। আচ্ছা, এখন এখানে আমরা সমতা করি, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 1টা, এর জন্য এখানে দিলাম 2, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে গেছে, সালফার একটা, ঠিক আছে। ক্লোরিন, এই যে ক্লোরিন এই 2টা কিন্তু ক্লোরিনেরও, এখানে ক্লোরিন 2টা, এখানে ক্লোরিন 2টা, বিক্রিয়ার সমতা শেষ। এখন আমাদের আয়নিত অবস্থা, তার মানে দেখেন এখানে সালফারের নিচে কত আছে, 1 আছে, তার মানে এখানে হাইড্রোজেনের হবে +1, আর সালফারের ক্ষেত্রে হাইড্রোজেনের নিচে কত আছে 2, তার মানে হবে -2। ক্লোরিন মুক্ত মৌল, জারণ সংখ্যা 0। হাইড্রোজেনের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের হবে +1, ক্লোরিনের -1, কারণ প্রত্যেকটা নিচে কোনো কিছু সংখ্যা নাই মানে 1 আছে, তার মানে ক্লোরিনের নিচে 1 আছে, হাইড্রোজেনের নিচে 1 আছে। সালফার মুক্ত মৌল, এর জারণ সংখ্যা 0। এখন আগে আমরা সেমভাবে লিখব 10 দর্শক আয়ন। 10 দর্শক আয়ন, দর্শক আয়ন 10 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 দর্শক
বাদে এটা দুইটা দর্শকান পাওয়া যাবে যে, আচ্ছা দেখি করি। এটা দেখেন, এখন ওই যে আমরা বলছিলাম যে হাইড্রোজেন দ্বিপরমাণু, কিন্তু হাইড্রোজেন কি আয়নিত অবস্থায় আছে নাকি নাই? আছে। তাহলে যে মৌল আয়নিত অবস্থায় থাকে তাহলে কি তাকে আমরা ওইভাবে রাখতে পারবো? পারবো না। ওইটা নিচে টু কোনো সংখ্যা রাখা যাবে না, ওইটাকে সামনে গুণ করে দিতে হবে, কারণ যেহেতু আয়নিত অবস্থা। তাহলে দুইটা হাইড্রোজেন প্লাস। ও আরেকটা বিষয় দেখেন, যেহেতু আগে আমাদের তো দর্শকান বাদ দিতে হবে, এই হাইড্রোজেনের কিন্তু জারণ সংখ্যা +1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তার মানে এর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এ কিন্তু আমাদের এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন দর্শক আয়ন, কারণ জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই। এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2 এবং বিক্রিয়ার পরে সালফারের জারণ সংখ্যা 0 হয়ে গেছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। এই ক্লোরিনের 0 এবং এই ক্লোরিনের -1, তার মানে এরও জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। তার মানে এই বিক্রিয়ায় শুধু আমাদের হাইড্রোজেন হচ্ছে দর্শক আয়ন, তাহলে হাইড্রোজেন তো লেখার প্রয়োজন নাই। এখান থেকে লিখবো আমরা S-2 প্লাস Cl0, এবং এইখান থেকে আমরা লিখব কি ক্লোরিন মাইনাস প্লাস সালফার 0। তার মানে এটা থেকে এটা উৎপন্ন করছে, এটা থেকে আমাদের এটা উৎপন্ন করছে। এখন দেখেন এইখানে তো পেজ গিটা লাগছে, দেখেন সবগুলোই মাইনাস, সবগুলোই কি আমাদের মাইনাস। এখানে কিন্তু জারণ বিজারণ ধরা কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এখন আমরা একটা চারটা নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। যেহেতু দুইটাই মাইনাস, দেখেন দুইটাই যেহেতু মাইনাস, মানে এটারও মাইনাস, এটারও দেখেন মাইনাস, এটা 0 0 মাইনাস মাইনাস, তার মানে আমরা কি বলছিলাম মাইনাস মান বাড়ে, বিজারণ দেখেন তো মাইনাস কার বাড়ছে, বিক্রিয়ার পূর্বে এর ছিল মাইনাস, সরি একটু জায়গা স্বল্পতা, দেখেন বিক্রিয়ার এইভাবে দেরি, দেখেন বিক্রিয়ার পূর্বে এর ছিল -2, বিক্রিয়ার পরে যায় হয়েছে 0, তার মানে আগে আসলে -2 এখন হয়েছে 0, তার মানে ঋণাত্মক মান কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই ঋণাত্মক মান কমছে। আর ঋণাত্মক মান কমলে তাকে কি বলা হয়? জারণ বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া? জারণ। এই কয়টা মুখস্থ রাখলে আশা করি জারণ বিজারণ ধরা নিয়ে আপনাদের সমস্যা হবে না। ঋণাত্মক মান কমছে, তার মানে এর কি হয়েছে? জারণ হয়েছে। আর এর ছিল 0 -1, তার মানে 0 থেকে -1, তার মানে 0 থেকে -1 মানে ঋণাত্মকের দিকে বাইরে গেছে, তার মানে ঋণাত্মক মান বাড়ে, তখন তো সেটা কি বিক্রিয়া করে? বিজারণ বিক্রিয়া করে। কি বিক্রিয়া করে? বিজারণ। তার মানে এটা হচ্ছে আমাদের এর ছিল মাইনাস, আচ্ছা ঋণাত্মক মান কমছে, এর হচ্ছে আমাদের জারণ আর এর হচ্ছে আমাদের বিজারণ। আশা করি বুঝতে পারছেন। দেখেন আগে ছিল -2 হয়েছে 0, তার মানে ঋণাত্মক মান কমছে, তার মানে জারণ বিক্রিয়া। আর ছিল 0 হয়েছে -1, তার মানে ঋণাত্মক মান বাড়ছে, তার মানে বিজারণ বিক্রিয়া। সেমভাবে জারণ অর্ধ বিক্রিয়া, এটা থেকে উৎপন্ন করছে আমাদের S0। 4 সংখ্যা সমান করেন, এখানে 2 এখানে 0, তার মানে 2 থেকে 0 বাদ দিলে কত থাকে আমাদের? 2 থাকে। তার মানে যদি 4 সংখ্যা সমান করতে চাই, জারণ কি করে? ইলেকট্রন সারণ, তার মানে 2টি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে, 2টি ইলেকট্রন ত্যাগ। আর এই ক্লোরিন এর উপর তো 0, এর কিন্তু 2 আমরা সামনে লিখতে পারবো না, কারণ আয়নিত অবস্থা না, এটা আমি বারবার বলছি। উৎপন্ন করছে আমাদের Cl-1। এখন দেখেন তার মানে এখানে একটা 4 সংখ্যা সমান করেন, এখানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, মাইনাস প্লাস বাদ দিবেন, আপনি সংখ্যা ধরবেন যেখানে 1 এখানে কত? 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1। এখন একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই 2টি ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন বাদ, সরি ইলেকট্রন কাটা, মাইনাস Cl2 H0 Cl-1, শেষ। জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি আপনাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে যত প্রকারের সমস্যা ছিল এই ক্লাসটা দেখার পরে আপনাদের ইনশাল্লাহ অনেকটুকু সমাধান হয়েছে। এবং তারপরেও যদি আপনাদের যে কোনো বিক্রিয়া নিয়ে, জারণ বিজারণ বিক্রিয়ার যে কোনো বিক্রিয়া নিয়ে যদি আপনাদের সমস্যা থাকে, আপনারা
কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তার উপর আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস তৈরি করার জন্য। এবং আমার এই ভিডিওগুলা সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে ক্লাসটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত আমার সাথে দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট এই ক্লাসটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।